নমস্কার, বিকাশের গতিতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। দূরদর্শনের পর্দায় আমরা বিভিন্ন অনুষ্ঠান করে থাকি, তবে স্বচ্ছতা, শুচিতা এবং শুভ্রতা এই তিনটি শব্দ যখন একসাথে আমাদের জীবনে আসে, আমাদের জীবন আরও বেশি মূল্যবান হয়ে ওঠে এবং আমাদের জীবনের প্রতিটি ক্ষণকে সেই শুচিতায় এবং শুভ্রতায় ভরতে গেলে স্বচ্ছতা ভীষণভাবে প্রয়োজন। আমরা আজকে অত্যন্ত আনন্দিত, আমাদের মধ্যে আজকে যাকে পেয়েছি তাকে নিয়ে আমরা কথা বলবো, তার সাথে আমরা আলোচনায় থাকবো। আমরা আলোচনায় থাকবো স্বচ্ছতা সর্বেক্ষণ এবং বিকশিত ভারত নিয়ে। আমরা পেয়েছি আজকে রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির মাননীয় ভাইস চেয়ারম্যান শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয়, যিনি একজন সম্ভ্রান্ত শিক্ষকও বটে। নমস্কার দাদা, অনেক অনেক স্বাগত দূরদর্শনের পর্দায়। আজকে যে আমাদের অনুষ্ঠানে যে আলোচনার পর্ব, সেটা হচ্ছে স্বচ্ছতাকে নিয়ে। প্রথমেই এই যে স্বচ্ছতা সর্বেক্ষণ, এটার পরে যাব। আমি একটু জানতে চাই যে স্বচ্ছতার পরিভাষাটা কি? আসলে স্বচ্ছতা হচ্ছে একটা পরিবেশের একটা স্থিতি, যেখানে আমাদের আবর্জনা মুক্ত থাকবে, নোংরা মুক্ত থাকবে, জীবাণু মুক্ত থাকবে এবং স্বাস্থ্যবিধির জন্য যে বিষয়গুলি দরকার সেই সমস্ত একটা নির্মল পরিবেশ, সেটাই হচ্ছে আসলে সেই পরিবেশটা নির্মাণ করা, সেই পরিবেশটা রক্ষা করা, সেটাই হচ্ছে স্বচ্ছতা। তো এটা বিভিন্ন অ্যাসপেক্টই আছে, আমাদের বাড়িঘর থেকে শুরু করে আমাদের স্কুল, কলেজ, অফিস, আদালত, সব জায়গাতেই সামগ্রিকভাবে যখন এটা হয়, তখন একটা সমাজ কিংবা একটা রাজ্য কিংবা রাষ্ট্র তার সম্পূর্ণভাবে তার আমরা যেটাকে বলি বাইরের দিক থেকে তাকে দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাই টোটাল বদলে যায়। এবং তার জন্যই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি স্বচ্ছ ভারত মিশন, যেটা 2014 সালে উনি প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছ ভারত মিশন এগুলি উনি নিয়েছেন, যাতে করে ভারতবর্ষকে, গোটা ভারতবর্ষকে ওই জায়গায় পৌঁছে দেওয়া যায়। আরেকটা কথা, যে বেসিক্যালি আমরা যখন স্বচ্ছতা নিয়ে কথা বলি, বা আপনি যেটা বললেন, কারোর বাড়িতে যখন আমরা যাই সাধারণত, তখন যখন দেখি ঘরটা বা ঘরকন্যা বা আশেপাশের জায়গাগুলো ভীষণভাবে স্বচ্ছ এবং শুচিতায় ভরপুর, তখন আমার একটা পজিটিভ ধারণা তার প্রতি আমরা করি। এবং আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে এটার জন্যই যশস্বী প্রধানমন্ত্রীজি এই ব্যাপারটাকে তিনি প্রথম নিয়ে এসেছিলেন। এবং তার থেকেও যেটা জরুরি বলে মনে করি আমি, আপনিও নিশ্চয়ই সেটাতে একমত হবেন, যে বিভিন্ন বিদ্যালয়গুলো বা বিভিন্ন মহাবিদ্যালয়গুলো, আমাদের অফিসগুলো, সেগুলোর সাথে স্বচ্ছতা কতটা জরুরি। দেখুন, একটা বিষয় হচ্ছে এই যে বাড়িঘর বলি কিংবা আমি যে বাকি পরিবেশগুলির কথা বললাম, অফিস, আদালত, স্কুল, কলেজ কিংবা সামগ্রিকভাবে রাস্তাঘাট সহ, আপনি যখনই সেই স্বচ্ছতা বিষয়টা যেখানেই আপনি খুঁজে পাবেন, সেখানেই প্রথম যেটা হয় আমাদের মনের একটা পরিবর্তন হয়, একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয় আমাদের, এবং মনে হয় যে স্বচ্ছতার মাঝখানে আমাদের সৌন্দর্য লুকিয়ে আছে, যে সৌন্দর্যের খোঁজটা মানুষের একটা স্বাভাবিক প্রবৃত্তি, মানুষ বরাবর সুন্দরের আগ্রহী। তো এই সুন্দরের পথে যেতে গেলে স্বচ্ছতার পথ পেরিয়ে যেতে হবে, এবং সেটা যখন ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে, তখন সেই ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদেরকে আরও সাকসেসের দিকে লিড করে। তো একটার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি দেখবেন বহু বাড়িঘর আছে যেখানে হয়তোবা প্রচুর ফুল বাগান আছে কিংবা প্রচুর সুন্দর সুন্দর জিনিস চারদিকে লাগানো আছে, কিন্তু ঘরের ঢোকার মুখেই হয়তো কোনো একটা জায়গায় আবর্জনা জমে আছে। আপনার কিন্তু এত সুন্দর জিনিস দেখেও সেটাকে ভালো লাগবে না, আপনার দৃষ্টিভঙ্গিতে আসবে যে এত সুন্দর করে সাজিয়েছে, কোথাও তো নেগলিজেন্স আছে। কিন্তু আবার কারোর বাড়িতে হয়তো ততটা ফুল গাছ নেই, তত পরিপাটি করে গুছানো নয়, কিন্তু একেবারে ঝাঁ চকচকে, কোথাও একটু ধুলোবালি, কোথাও পাতা পড়ে আছে, জমে আছে আবর্জনা, নোংরা জল জমে আছে, এরকম কিচ্ছু দেখছেন না। আপনার মনে হয় বাহ, বাড়িটা তো দারুণ। তো এইটা যেমন আমাদের মনে বাইরের থেকে গেলে মনে হয়, আর এই কর্মক্ষেত্রগুলিতে যখন আমরা যাই, মানে স্টুডেন্টরা যখন তার স্কুলে যায়, স্টুডেন্টও কিন্তু স্কুলে গিয়ে ক্লাসরুমে যখন দেখে যে একদম ডাস্ট ফ্রি আছে, আবর্জনা নেই, কাগজপত্র ছেঁড়া এদিক সেদিক পড়ে নেই, কিংবা চারপাশে বারান্দা দিয়ে কোনো নোংরা নেই, তখন তার একটা রেসপন্সিবিলিটিও দাঁড়ায় যে আমিও নোংরা করব না। এবং সে বহু জায়গায় আমি দেখেছি, ইভেন মানে আজকাল আমি এটা বলবো, মোদিজির এটা সাকসেস হয়তো, বহু পাবলিক গাড়িতে, ট্রান্সপোর্টেশনে বহু ছেলে মেয়েকে আমি দেখেছি, হয়তো একটা চকলেট খাচ্ছে, খেয়ে চকলেটের কাগজটা নিজের পকেটে পুরে দিচ্ছে,
ফেলছে না কিন্তু এটা জানলা দিয়ে, কিংবা গাড়িতেও ফেলছে না, কারণ তার মধ্যে সেই স্বচ্ছতার টেম্পারমেন্ট, ইতিবাচক দৃষ্টিভঙ্গিটা তৈরি হয়েছে এত কয়েক বছর ধরে। এবং এটাই যখন সমাজে সর্বাঙ্গীনভাবে হবে, এবং নিশ্চিতভাবেই সেটা হবে যেভাবে চলছে আমাদের স্বচ্ছতা অভিযান, তো তাতে করেই আমাদের স্বচ্ছ ভারত নির্মাণ, আর স্বচ্ছ ভারত নির্মাণের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত রয়েছে আমাদের স্বাস্থ্যবিধি এবং স্বাস্থ্যসম্মত সমাজ গঠন বা ব্যক্তিত্ব গঠন। তো এবং এই স্বাস্থ্য তো আর শুধুমাত্র ব্যক্তিগত রোগ মুক্তির বিষয় না, সার্বিক একটা ব্যক্তি স্বাস্থ্য যেমন রয়েছে, জনস্বাস্থ্য রয়েছে, তার সঙ্গে এই দুটোর উপর ভিত্তি করে আমাদের সামাজিক স্বাস্থ্যটাও তৈরি হয়। হ্যাঁ, তো একটার সঙ্গে একটা ওতপ্রোতভাবে জড়িত, যার একেবারে বেসিকটা হচ্ছে আমাদের এই স্বচ্ছতা। একদম। এবং পাশাপাশি যে কথাটা এটার সাথে সাথে চলে আসছে, এবং স্যারের কথার মতোই কিন্তু একটা কথা আমার ভীষণ মাথায় খেলছিল, সেটা হচ্ছে এই যে এই বাচ্চাটি বা যে ছেলে বা মেয়েটি চকলেটের র্যাপারটা ফেলছে না বা রাখছে, সে তার স্কুলেও কিন্তু বিদ্যালয়েও কিন্তু আমরা অনেক ইতিবাচক এখন দৃষ্টিভঙ্গি দেখতে পাই, এবং সেখানে দেখা যায় যে ছেলেমেয়েরা নিজেদের মতো করে নিজের যে ক্লাসরুমগুলো আছে আগে থেকে অনেকটাই পাল্টে গেছে। মনোভাব পাল্টানোটা বোধহয় অনেকটাই বেশি জরুরি ছিল যেটা হয়েছে। তার সাথে সাথে যে প্রশ্নটা চলে আসে স্বচ্ছতার সাথে সাথে, স্বচ্ছতা সার্ভেক্ষণ একটা চলছে আমাদের, সেটাকে নিয়ে একটু যদি বলেন। দেখুন, একটা বিষয় হচ্ছে মোদিজি 2014 সালে যখন স্বচ্ছ ভারত করেন, তার আগে আপনাদের মনে থাকবে তিনি স্বাধীনতা দিবসে ঘোষণা করেছিলেন যে গোটা দেশে যাদের টয়লেট নেই তাদের জন্য টয়লেট নির্মাণ করবেন। ওখান থেকে স্বচ্ছতা বা স্বচ্ছ ভারত বিষয়টা শুরু হয়েছিল। এবং দেখুন, গোটা দেশে এখন পর্যন্ত প্রায় 12 কোটির উপরে টয়লেট ফ্রিতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দেশের যারা গরিব অংশের মানুষ, যাদের পাকা শৌচালয় ছিল না, তাদের জন্য নির্মাণ করে দিয়েছেন। এতে একদিকে যেমন ওনাদের সম্ভ্রম রক্ষিত হয়েছে, আরেকদিকে ওনাদের জীবন মানও কিন্তু বদলে গেছে। কেননা এই টয়লেট নির্মাণ থেকে শুরু করে তারপর সেটাকে চলে এলো সামগ্রিক পরিবেশগত দিক থেকে। এই পরিবেশগত দিক থেকে যখন সামগ্রিকভাবে দেখা গেল, কারণ মোদিজি দুটো কথা বলেন সব সময়, একটা হচ্ছে যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট। তো এই সাস্টেনেবল ডেভেলপমেন্ট এবং ইনক্লুসিভ ডেভেলপমেন্ট এই দুটো কথাকে মাথায় রেখে তিনি কি করলেন, গোটা দেশের ওয়াটার রিসোর্স যেগুলি আছে সেইগুলির জন্য স্বচ্ছতা অভিযান শুরু করেছেন একসঙ্গে। নমামি গঙ্গা বলে গঙ্গা ক্লিন করার জন্য বিষয়টা শুরু করেছেন, গঙ্গাকে কিভাবে পরিষ্কার রাখা যায় এবং স্বচ্ছ রাখা যায়। তারপর তিনি যে সমস্ত জায়গায় আমাদের রাস্তাঘাটে বা অন্যান্য জায়গায় যে গার্বেজগুলি বিভিন্ন জায়গায় জমে, সেগুলি দ্রুত নিষ্কাশনের জন্য কী রকম ব্যবস্থা করা যেতে পারে, কিংবা আমরা যদি বলি কার্বন ইমিশন, যেটা পরিবেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেইটাকে রিডিউস করার জন্যে কি মেজার নেওয়া যেতে পারে, তার জন্য বিভিন্ন কলকারখানায় কি মেজার নিতে হবে, সেই সমস্ত বিষয়গুলিকে মাথায় যেমন একদিকে রাখছেন, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ, সঙ্গে এটাকে একটা মাস মুভমেন্টের রূপ দিয়েছেন, যেখানে সর্বশেষ যে রূপটা প্রথম দিক থেকেই দিয়েছেন, সর্বশেষ যেটা আমরা দেখতে পাচ্ছি এখন যে অভিযানটা চলছে, এক পের মা কে নাম। তো আমরা বহু রকম প্ল্যান্টেশন প্রোগ্রাম ভারতবর্ষে দেখেছি, কিন্তু এক পের মা কে নাম এটা হচ্ছে আমার ইমোশনের সঙ্গে যুক্ত। আমি যদি আমার মায়ের নামে একটা বৃক্ষরোপণ করি, আমার দায়িত্ব বর্তাবে সেই গাছটাকে রক্ষা করা, তাকে বাঁচিয়ে রাখা। তো এই যে মাস মুভমেন্টে স্বচ্ছতাকে নিয়ে যাওয়া এবং সার্বিক পরিবেশটাকে, কারণ সাস্টেনেবল ডেভেলপমেন্ট মানে আমার বাড়িঘর বা একটা রাজ্য বা একটা গোষ্ঠীর নয়, সামগ্রিকভাবে যে এটাকে একটা মুভমেন্টে রূপ দিয়েছেন, সেটা আদরণীয় প্রধানমন্ত্রী, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে দূরদর্শী দৃষ্টিভঙ্গি, যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ ডেভেলপমেন্ট, এইগুলির মাধ্যমেই ভারতবর্ষকে পুনর্নির্মাণ করা, বিকশিত ভারতের দিকে এগিয়ে যাওয়া, সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ যোগদান রাখছে। একদম একদম। এবং এই যে কথাটা এক পের মাকে নাম, আমরা বিভিন্ন বিদ্যালয়ে এসে লেভেলে বা আরেকটু উপরের দিকে বা সকলে মিলে আমরা সেটাতে অংশগ্রহণ করছি, এবং এটা ভীষণ একটা সত্যি মানে যিনি ভেবেছেন, আমি ভাবি যে একটা ভীষণভাবে আবেগকে তিনি ছুঁয়েছেন, তাই তো। এবং আমরা স্বচ্ছতা সার্ভেক্ষণ যে কথাটা বলছিলাম, তার সাথে সাথে কিছু কিছু টার্মস চলে আসে। হ্যাঁ, সার্ভেক্ষণ কথাটা আমি একটু বলি। প্রথমত স্বচ্ছতার হাত ধরে আছে সুস্থতা,
হ্যাঁ, কারণ স্বচ্ছতা ছাড়া কিন্তু সুস্থতা সম্ভব না। একদম না। এবার তার জন্য অনেকগুলি প্যারামিটার থাকে। আমাদের সুস্থতার জন্য মোদিজি অনেক কিছু করছেন। একদিকে ভ্যাকসিনেশন, একদিকে যোগা ডে, আমাদের ট্রেডিশনাল যে যোগা সেটাকে গোটা পৃথিবীতে যেমন প্রচার করেছেন, গোটা যুব সমাজকেও কি করে তাদেরকে সুস্থ থাকতে হবে তার জন্য যোগা কতটা গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টাকে যেমন রাখছেন। আবার দেখুন বিদ্যালয় স্তর থেকে শুরু করে যে সমস্ত কন্যা সন্তানরা রয়েছেন তাদের সুরক্ষার জন্য স্যানিটারি ন্যাপকিনের ব্যবস্থা তিনি করছেন। কারণ সামগ্রিকভাবে স্বচ্ছতা তার হাত ধরে সুস্থতা, এবং তার জন্যে এক একটা অঞ্চল ভেদে এক একটা ইউআর বডি যেগুলি মানে আরবান বডিজ, আরবান লোকাল বডিজ, সেই বডিজগুলিতে কতটা কাজ হচ্ছে, কতটা সঠিক জায়গায় এরা পৌঁছচ্ছে, লক্ষ্যমাত্রা অর্জন করতে পারছে, তার জন্য কিন্তু এই স্বচ্ছতা সার্ভেক্ষণ যেটা চলছে এবার এখনও চলছে, এটা প্রতি বছরই সেটা একবার করে মানে জাস্ট এটাকে সার্ভে করা হয়, অ্যাসেস করা হয়, এবং সেখানে 10টা সুনিশ্চিত প্যারামিটার মোটামুটিভাবে রয়েছে, তার বাইরে সাব প্যারামিটার অনেকগুলো রয়েছে। সেখানে কি দেখা হয়, প্রথম হচ্ছে যে ভিজিবল ক্লিনলিনেস কতটা আছে, আচ্ছা, যে আমার রাস্তাঘাট, আমার সমাজ, আমার স্কুল কলেজ, এই সমস্ত জায়গায় স্বচ্ছতা কতটা ভিজিবল আছে, কতটা দেখা যাচ্ছে যে হ্যাঁ স্বচ্ছ আছে, ঠিকঠাক আছে, নোংরা নেই, এই একটা ব্যাপার থাকে। দ্বিতীয় ব্যাপার থাকে ওডিএফ ফ্রি কিনা, ওপেন ডেফিকেশন ফ্রি কিনা। ওটা ওপেন ডেফিকেশন ফ্রি সার্টিফিকেশন হয় গভর্নমেন্ট লেভেল থেকে, ওপেন ডেফিকেশন ফ্রি প্লাস, ডাবল প্লাস এরকম। তারপর হয় ওয়াটার প্লাস। সেটা কি, এই যে আমাদের যে স্যানিটারি ওয়াটার যেটা, সেইটা ড্রেনেজের ব্যবস্থা কতটা সুদৃঢ় আছে সেটা একটা থাকে। গার্বেজ ম্যানেজমেন্ট সে একটা প্যারামিটার হয়। সেখানে কি গার্বেজটা কোথায় প্রাথমিকভাবে ফেলা হচ্ছে, তারপর সেটাকে কারা তুলছেন, কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, কোথায় যাচ্ছে, এর সেগ্রিগেশন হচ্ছে কিনা, স্যানিটারি ল্যান্ডফিলটা সঠিকভাবে মেনটেন হচ্ছে কিনা, এই সমস্ত বিষয়গুলি। তারপর চলে আসে পাবলিক ওপিনিয়ন, যে ওই আরবান লোকাল বডির পাবলিকরা কি ভাবছেন, মানুষ কি ভাবছেন, এই স্বচ্ছতা কতটা সঠিক মাত্রায় চলছে। তারপর হচ্ছে ইনোভেটিভনেস আছে কিনা, যে নতুন কি করতে পেরেছেন সব কিছুর জন্যে, বা পাবলিক টয়লেট ফয়লেট যেগুলি আছে সেগুলির থেকে যে জলটা বেরোচ্ছে সেটা সঠিক পয়ঃপ্রণালী, সঠিকভাবে তার পয়ঃপ্রণালী ঠিকঠাক হচ্ছে কিনা। প্লাস্টিক জাতীয় যে দূষণটা হয় আমাদের, সেটাকে কিভাবে কন্ট্রোল করা হচ্ছে, সেটা একটা প্যারামিটার রয়েছে। কিংবা বিভিন্ন ক্ষেত্রে আমাদের যে স্যানিটারি ট্যাঙ্ক পরিষ্কার করা হয়, তার থেকে যে ময়লাটা বেরোচ্ছে সেইটার ম্যানেজমেন্ট কিভাবে করা হচ্ছে, এই সমস্ত বহু রকম প্যারামিটার থেকে প্রত্যেকটার এগেনস্টে স্কোরিং হয়, এবং স্কোরিংয়ের এগেনস্টে তাদের মার্কিং হয়, যে তাহলে এই শহরটা কতটা স্বচ্ছতার দিকে কতটা এগিয়ে। শহর টু শহর। এবং আপনি জেনে আশ্চর্য হবেন, শহরেও হয় সেটা, গ্রামেও হয়। এটা মানে কেন্দ্রীয় সরকারের আরবান ডেভেলপমেন্ট বডি যেটা আছে, মানে মিনিস্ট্রি যেটা আছে, ওনারা করেন, গ্রামেও সেটা হয়। তো ওখানে আশ্চর্য হবেন, গত বছর 4,500 শহরের উপর এই সার্ভেটি হয়েছে। 14 কোটি লোক তাদের ওপিনিয়ন দিয়েছেন। আচ্ছা, মানে ইটস এ মেগা থিং, অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এবং আশ্চর্যজনকভাবে এবং খুব ভালো বিষয় যেটা বলছিলাম, ইনোভেটিভনেস। কিছুদিন আগেই দেখছিলাম আমি, ইন্দোর শহর গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া, মানে এই সবগুলো প্যারামিটারে তারা একদম ঠিকঠাকভাবে তারা ক্লিনেস্ট সিটি। তারপর মানে আরো কিছু শহর আছে বিভিন্ন ক্যাটাগরিতে। তো এই যে তার মানে কি, একটা সিটি যখন ক্লিনেস্ট হবে, তার যারা ওখানকার বাসিন্দা যারা আছেন তাদের পানীয় জল থেকে শুরু করে, তাদের গার্বেজ ম্যানেজমেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু যেমন ঠিকঠাক থাকবে, সঙ্গে ওই শহরে লোকের স্বাস্থ্য ভালো থাকবে, রোগ জীবাণুর সংক্রমণের সম্ভাবনা কম থাকবে, এবং সেই সঙ্গে আরও কি করলেন তিনি, এইগুলিকে করতে গেলে প্রাথমিক কাজগুলি কিন্তু যশস্বী প্রধানমন্ত্রী মোদী যে আগে থেকে করে এসছেন,
যেমন আপনি উজ্জ্বলা যোজনার নাম জানেন, উজালা যোজনার নাম জানেন, সৌভাগ্যের নাম জানেন, সেগুলি কেন করেছিলেন? কারণ একটা হচ্ছে কি, আমি জ্বালানি কাঠ বা লাকড়ি সেটাকে বন্ধ করব, কারণ তার থেকে অনেক বেশি আমাদের মাতৃশক্তি, বিশেষ করে ওনারা অনেক বেশি অসুস্থ হয়ে যায় তার ধোঁয়ায়, ক্ষতিগ্রস্ত এবং হচ্ছে। সেই সঙ্গে পরিবেশটাও দূষিত হয়। একদম। তো তার জন্য ওখানে এই যে এলপিজি সিলিন্ডার ফ্রিতে দিয়ে ওটাকে রিপ্লেস করা, তো সেটা একটা বিষয় হয়েছে। আবার যার ঘরে আলো নেই, আলোর ব্যবস্থা নেই, তার হয়তো বা লাকড়ির চুলা বন্ধ হয়েছে, কিন্তু এবার পড়াশোনা করবে কিভাবে? সেই কেরোসিনের উপর কিংবা এই ধরনের জ্বালানির উপর ডিপেন্ড করা, তার জন্য ওর থেকে বার করে আনার জন্য উজালা যোজনা, হ্যাঁ, আলোর ব্যবস্থা করা, ফ্রিতে বাল্ব দেওয়া, সৌভাগ্য যোজনা। তো প্রত্যেকটাই কিন্তু উদ্দেশ্য একটাই, স্বচ্ছ ভারত শুধু বলছেন না, স্বচ্ছ ভারত নির্মাণ করা, সুস্থ ভারত নির্মাণ করা, এবং স্বচ্ছতা সুস্থতার হাত ধরে ভারতবর্ষ যাতে অনেক বেশি এগিয়ে যায় সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিক থেকে, সেই জায়গাটাকে সুনিশ্চিত করা। কারণ যতক্ষণ পর্যন্ত আমরা ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি সব দিক থেকে যদি আমাদের মধ্যে স্বচ্ছতা না আসে, সুস্থতা না আসে, তাহলে কিন্তু যে ভারত নির্মাণের কথা আমরা বলছি, বিকশিত ভারত, যেটা স্বাধীনতার ৬৮ বছর পর কোনো একজন প্রধানমন্ত্রী আমাদের সামনে রেখেছেন যে বিকশিত ভারত নির্মাণ হবে ২০৪৭ সালের মধ্যে, টাইম বাউন্ড, এবং তার লক্ষ্যে কাজ করছেন। কাজেই স্বচ্ছতা সার্ভেক্ষণ তো থাকতেই হবে, প্রতি বছর ইভ্যালুয়েশন করতেই হবে, আরও যা যা দরকার সেটাকে আরও কি করে ফাস্টেন করা যায়, সেই জায়গাটাকে সুনিশ্চিত করাও কিন্তু একটা লক্ষ্য। কারণ মূল লক্ষ্যটা হচ্ছে জনসাধারণের ওয়েলবিং, সুস্বাস্থ্যকর জীবনযাপন, এবং তাদেরকে সেই স্বচ্ছতাটাকে শুধুমাত্র আমরা এখন আর পরিবেশগত স্বচ্ছতা সেই জায়গায় রাখি না, মানসিক স্বচ্ছতা, একদম ভীষণ কর্মজগতে আমাদের স্বচ্ছতা। কারণ দেখুন, আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দিই। আপনি দেখুন, প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা প্রজেক্ট রয়েছে, মানে প্রকল্প রয়েছে, যেখানে প্রায় ৫ কোটির উপর ঘর এখন পর্যন্ত বিলি করা হয়েছে। কি উদ্দেশ্য? কি প্রত্যেক মানুষকে তার বাড়িতে পাকা বাড়ি থাকতে হবে, যারা গরিব অংশের মানুষ রয়েছেন। খুব ভালো। এবার এইটা যদি কিছু প্যারামিটার স্থির করে গোটা দেশের জন্য এক করে দিয়েছেন মোটামুটিভাবে, এইটা না করে যদি এটা বলতেন যে এটা বিডিওরা বা এই ধরনের অ্যাডমিনিস্ট্রেশন ওনারা ঠিক করবেন কোন এরিয়াতে কারা পাবেন, কোন এরিয়াতে কারা পাবেন না, এটা যদি বলতেন, তাহলে কি হতো? এইখানে পলিটিক্যালি অথবা কাউকে ডিপ্রাইভ করা ইচ্ছে করে এই ধরনের কিছু কিছু বিষয় যদি কারোর প্রতি একটু অন্য ধরনের মানুষকে হয়, তাহলে তিনি হয়তো বা সেখানে সেটা পেতেন না। এবং তার আগেও আপনি লক্ষ্য করবেন, কেন্দ্রীয় বিভিন্ন সরকারের বিভিন্ন স্কিম থেকে দরিদ্র অংশের মানুষ যে সমস্ত আর্থিক বেনিফিটগুলি পাওয়ার কথা বিভিন্নভাবে, সেইগুলি আগে কিন্তু এই ৫ হাত ১০ হাত ঘুরে আসতো। এবার তার জন্য বহু কমপ্লেনও হয়েছে যে ১০ হাত ঘুরতে ঘুরতে প্রকৃত বেনিফিশিয়ারি যিনি আছেন তার কাছে সঠিক অঙ্কটা পৌঁছায় না, মাঝখানে অনেকটা হারিয়ে যায়। তার জন্য কি করে দিলেন? ডিবিটি করে দিলেন। তার মানে সামগ্রিক স্বচ্ছতাটা, পরিকল্পনা নিতে গিয়েও স্বচ্ছতা, যেটা নিচ্ছি সবার জন্য নিচ্ছি, সবাই বেনিফিটেড হবে। কারণ সবাই বেনিফিটেড হলে, সবার জীবন মানের উন্নতি ঘটলে, সবার আর্থ সামাজিক, সাংস্কৃতিক এবং পরিবেশগত সার্বিক উন্নয়নের হাত ধরেই বিকশিত ভারত নির্মিত হবে। ওই কিন্তু লক্ষ্যটা স্থির, বিকশিত ভারত, এবং তার আগের দিকগুলি ধারাবাহিক, একটার সঙ্গে একটা রিলেটেড, কোনোটাকে ছেড়ে সম্ভব না কোনোটা। মানে ভীষণ একটা সুন্দর লাগলো ব্যাপারটা হচ্ছে যে একের সাথে এক, যে একের পর এক যে প্রতিটা জিনিস কি সুন্দর করে ওয়েভ হয়ে যাচ্ছে না। ঘটনা হচ্ছে যে আগে থেকে একটা ঘটনা ঘটে যাবে, সেটার কোনো দিশা থাকবে না তেমন নয়, একটা দিশা তিনি নির্ধারণ করেছেন, তারপর সেখান থেকে সেই পথটা তৈরি করেছেন। সেটার মধ্যে উজ্জ্বলা বলো বা আমাদের যে কোনো সৌভাগ্য যোজনা হোক, যে কোনো এইগুলো সবগুলো এটার মধ্যে হোক। এবং সব থেকে ভালো হচ্ছে স্বচ্ছতার সাথে বিকশিত ভারতের যে একটা চলন, সেটাকে আপনি কিভাবে দেখেন? আসলে দেখুন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির বিষয়গুলি একটু অন্যরকম। উনি একদিকে যেমন টয়লেট ভাবেন, আরেকদিকে তিনি ট্রান্সফরমেশন ভাবেন। টয়লেট থেকে শুরু, আলটিমেট বিষয়টা ট্রান্সফরমেশন।
ঠিক আছে, একদিকে যেমন তিনি পোভার্টি ভাবেন, তার থেকে তিনি প্রসপারিটি ভাবেন। তাহলে একদিকে যেমন তিনি ইকোলজি ভাবেন, তার সঙ্গে তিনি ইকোনমি ভাবেন। একদম একদম ঠিক আছে। ঠিক। তো কাজী যশস্বী প্রধানমন্ত্রী মোদিজির প্রত্যেকটা ভাবনাই একটার সঙ্গে একটা এতভাবে রিলেট করছে, সাস্টেনেবিলিটি ভাবছেন, স্পেসও ভাবছেন সাইমালটেনিয়াসলি। তো এই যে একটা বিষয়, তো এটা অবশ্যই বিকশিত ভারত নির্মাণ করতে গেলে আমাদের সব দিককে অ্যাড্রেস করা, আমাদের যেটা আছে, যেটাতে আমরা সমৃদ্ধ, সেই জায়গাটাকে ধরে রেখে আরও সমৃদ্ধতর জায়গায় পৌঁছানো, আর আমাদের যেখানে খামতি আছে সেই খামতি পূরণ করে একটা মিনিমাম স্ট্যান্ডার্ডাইজেশনে আমাদের এসে পৌঁছানো। তো এই প্রত্যেকটা কাজ একসঙ্গে চলছে। হ্যাঁ, এবার তার জন্যেই এই যে বলছি স্বচ্ছতা থেকে সুস্থতা, এবার সুস্থতার জন্য দেখুন আপনি প্রধানমন্ত্রী জনধন আর প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ওখানে কি করলেন, 5 লাখ টাকা পর্যন্ত সবার জন্য চিকিৎসা ফ্রি করে দিলেন, যারা দরিদ্র অংশের মানুষ রয়েছেন তাদের জন্য। সংখ্যাটা কত? দেশের জনসংখ্যার অর্ধেকের বেশি। 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে করতে পারবেন অংশ, এবং একটা ভীষণ পয়সা বা টাকা আমাদের এই চিকিৎসাতে আমাদের খরচা হয়ে যায়। এবং তার সঙ্গে যাতে করে ওই যে বলছিলাম প্যারামিটার কতগুলি, ওখানে কিন্তু ওটাও রয়েছে ইনস্টিটিউশনাল ম্যানেজমেন্ট কীরকম হচ্ছে। ধরুন হাসপাতালে বহু রকমের গার্বেজ হয় আমাদের, তো কিছু কিছু হচ্ছে কেমিক্যাল গার্বেজ, কিছু কিছু অপারেশনাল গার্বেজ, কিছু কিছু আদারওয়াইজ গার্বেজ। তো ওইগুলিরও সেগ্রিগেশন, ওইগুলি, এবং শুধু তা নয় কিন্তু তার সঙ্গে ওই গার্বেজ ম্যানেজমেন্টে যে সমস্ত শ্রমিকরা কাজ করছেন তাদের স্বাস্থ্য সুরক্ষা রাখা, সেটাকেও স্বচ্ছতা অভিযানের অন্তর্ভুক্ত করা হয়েছে। ভীষণ ভালো। এবং সবকিছু মিলেই তো বিকশিত ভারতকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, আমাদের বিকশিত ভারতের কনসেপ্টটা আমাদের কি আছে? আমরা বিকশিত ভারত বলতে আমরা বুঝি যে ভারত আর্থসামাজিক, সাংস্কৃতিক, মূল্যবোধ, ঐতিহ্য, এই সমস্ত কিছু নিয়ে মাথা উঁচু করে দাঁড়াবে। মানে তার মানে গত এই নরেন্দ্র মোদীজির গত কয়েক বছরে 2 দশকের সরকার গেছে, দুটো টার্ম গেছে, তৃতীয় টার্ম চলছে। 25 কোটির উপর দেশবাসী দারিদ্র্য সীমার থেকে বেরিয়ে এসছেন। তো তার মানে একদিকে দরিদ্র কল্যাণ চলবে, একদিকে ইনফ্রাস্ট্রাকচার চলবে, মডার্নাইজেশন চলবে, কিন্তু সেটা আমাদের বিরাসতকে ছেড়ে নয়, ঐতিহ্যকে ছেড়ে নয়, ঐতিহ্যের সংমিশ্রণে আমাদের মডার্ন হওয়া, সায়েন্টিফিক টেম্পারমেন্ট তৈরি করা, কিন্তু সেটা ভারতীয় সংস্কৃতির বাইরে গিয়ে নয়। একদম। কারণ ভারতীয় শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সবকটাই গোটা পৃথিবীকে এনরিচ করেছে। তো কাজে এই যে বললাম আমি, সবকটাকে মিলে একদিকে আর্থিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, পরিকাঠামোগত উন্নয়ন, কিংবা আমাদের সাংস্কৃতিক উন্নয়ন, আমাদের মূল্যবোধের উন্নয়ন, আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন, আমাদের জাতীয়তাবোধের উন্মেষ, এবং আলটিমেটলি আমাদের ঐতিহ্যকে পাথেয় করে শ্রেষ্ঠত্বের আসনে পৌঁছে যাওয়া, সেটাই হচ্ছে বিকশিত ভারতের মূল বিষয়। একদম। এবং বিকশিত ভারতের কথা যখন আমরা বলি, তখন এই সবগুলো প্যারামিটার তো আসেই, সাথে সাথে আরও এমন কিছু কিছু ঘটনা আমাদের নিজেকে এবং নিজেদের দেশকে আরও অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। কারণ কেন কি দাদা যেটা বললেন যে প্রতিটি ক্ষেত্রে নিজের অস্তিত্বকে বিপন্ন করে নয়, নিজের ঐতিহ্যকে বিপন্ন করে না, আধুনিকীকরণের মাধ্যমে ভারতীয় ঐতিহ্য এবং সংস্কৃতিকে একদম ঠিকঠাক বাঁচিয়ে আমরা শ্রেষ্ঠত্বের আসনে ভারতকে বসাতে চাই। এবং এইখানে একটু ছোট্ট করে শুনবো যুব সম্প্রদায়ের কতটা ভূমিকা থাকছে। দেখুন, এইটার সঙ্গে বিকশিত ভারত বলতে গেলে যুব সম্প্রদায়কে সবচেয়ে আগে ভাবতে হবে আমাদের। কারণ পৃথিবীর জনসংখ্যার মধ্যে যুব সম্প্রদায়ের যে সংখ্যাটা আছে, গোটা পৃথিবীর যুব সম্প্রদায়ের প্রায় 60% ভারতীয়। তো কাজেই যুব সম্প্রদায়ের জন্যে যশস্বী প্রধানমন্ত্রী একদিকে যেমন তাদের সুস্থতার জন্য যোগা, তাদের সুস্থতার জন্য খেলো ইন্ডিয়া, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচারকে ভীষণ রকমভাবে
ঢেলে সাজিয়েছেন এবং তাদেরকে স্পোর্টসের দিকে, ইনোভেটিভনেসের দিকে, সায়েন্টিফিক টেম্পারমেন্ট উইথ ইনোভেটিভনেস, ওই জায়গাটাতে তাদেরকে প্রচুর স্পেস দেওয়া হচ্ছে এখন। এবং সবচেয়ে বড় কথা যেটা, মোদিজি কয়েকটা বিষয় করেছেন, স্টার্ট আপ ইন্ডিয়া, একটা করেছেন মুদ্রা যোজনা, একটা করেছেন এই ধরনের প্রচুর যোজনা রয়েছে। তো এবার স্টার্ট আপের মাধ্যমে আমাদের ছোট ছোট মানে এমএসএমই যেমন হয়েছে, বড় সেক্টরে কোটি কোটি টাকার স্টার্ট আপ নিয়ে মানুষ কাজ শুরু করেছেন। এবং এই স্টার্ট আপ এখন ডিফেন্স রিসার্চে স্টার্ট আপ তাদের কাজ শুরু করেছেন, ডিফেন্সে তাদের কন্ট্রিবিউশন রাখছে স্টার্ট আপ, যেটা অ্যাকসেপ্ট করছেন সায়েন্টিস্টরা যে ওরা ইনোভেটিভনেস অনেক বেশি, এটা অনেক ভালো কাজ করছেন। তো এইভাবে এদের যে পোটেনশিয়াল, সেটার জন্য একদিকে যেমন তিনি আত্মনির্ভর ভারতের দাবি করেছেন, কারণ যুবকরা কি করবে, জব সিকার না, ওরা জব ক্রিয়েটার হবে, যশস্বী প্রধানমন্ত্রী বলছেন। তো তার জন্য এমএসএমইর মাধ্যমে বা এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে করে বিভিন্ন রকমভাবে তারা নিজেদেরকে এস্টাবলিশ করছেন, নিজেরা তারা জব ক্রিয়েটার হচ্ছেন এবং সেই সঙ্গে তাদের ইনোভেটিভ যে বিষয়গুলি সেইগুলি এক্সপ্লোর করার জায়গা তাদের সামনে রয়েছে এবং সেই এক্সপ্লোর করতে পারছেন বলে সেইগুলিকে সরকারিভাবে রাষ্ট্রীয় স্তরে তাদের এগুলিকে গ্রহণ করে সেইগুলিকে আমাদের ডিফেন্স সেক্টর থেকে বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু বড় বড় ইন্ডাস্ট্রি এখন তৈরি হচ্ছে, যেটা আগামী প্রজন্ম যেটা রয়েছে, আমাদের যুব সমাজ যেটা রয়েছে, তাদের সামনে এখন ভারতবর্ষ হচ্ছে নিজের মতন করে মাথা উঁচু করে বাঁচার জন্যে এবং নিজের লিডারশিপ নেয়ার মতন একটা জায়গা যদি কেউ করে দিয়ে থাকেন, যে বিকশিত ভারতের মূল স্তম্ভ যার কাঁধে দাঁড়িয়ে হবে সেটা হচ্ছে যুব সমাজ, যেটা করে দিয়েছেন মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। একদম। এবং তার সাথে সাথে আত্মনির্ভর ভারত যাকে আমরা বলি এবং আমাদের ভারতবর্ষকে সেই জায়গায় আমরা সকলে মিলে দেখতে চাই। আমার মনে হয় যাত্রাটা শুরু হয়ে গেছিল অনেক আগে থেকে, কিছুটা স্থগিত ছিল, তারপর আবার চলমান রয়েছে এবং বহমান থাকবে এবং অনেক দূর অবধি আমরা যাব। এবং এই কথা একটা কথা বলেই শেষ করবো একদম এখানে, একদম। যখন কোভিড চলছিল, গোটা বিশ্ব বিপর্যস্ত ছিল, তখন যশস্বী প্রধানমন্ত্রী বলছিলেন যে কোভিডে হতাশায় ভোগার কোনো কারণ নেই, কারণ প্রত্যেকটা নেগেটিভ জায়গাতেও অনেক ইনোভেটিভ জায়গা তৈরি হয়, অনেক পজিটিভ জায়গা তৈরি হয়। এখন আপনারা সুযোগ পেয়েছেন, সময় পেয়েছেন, বাড়িতে বসে ভাবুন নতুন করে কি করে এই সময়টাকে কাজে লাগাবেন, এতে আপনারা কি উদ্ভাবন করতে পারেন। এবং সেই থেকে কিন্তু যুব সমাজের মধ্যে একটা নতুন স্পিরিটে কাজ শুরু হয়েছে এবং বহু উদ্ভাবন হয়েছে কোভিড পিরিয়ডে, যার একেবারেই আমরা বলতে পারি তার মূল কৃতিত্ব পায়োনিয়ার তিনি, এই জায়গায় পথ দেখিয়েছেন যুব সমাজকে, তিনি যশস্বী প্রধানমন্ত্রী আদরণীয় নরেন্দ্র মোদীজি। একদম ভীষণ ভালো আলোচনায় ছিলাম আমরা, অনেকক্ষণ সময় দিয়েছেন আমাদেরকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে দূরদর্শনের পর্দায় আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য। তার সাথে সাথে একটি কথা বলি, শুধুমাত্র শেষ করব আজকের এই বিকাশের গতি অনুষ্ঠান, যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। এই কথাটি ভারতীয় রূপে, ভারতীয় মনে করে আমরা সকলে সদাভাবে একদম সুন্দরভাবে চলতে থাকব, বহমান থাকবে আমাদের এই উন্নয়নের ধারা। নমস্কার।